আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। পণ্যের চড়া দামে নাকাল গ্রামীণ জনপদের মানুষ, কুলিয়ে উঠতে পারছে না নিম্নবিত্ত। বিদ্যুৎ সংকট, বীজ এবং কীটনাশকের দর বৃদ্ধিতে নতুন শঙ্কা। আয় করি মনে করেন যা তার সাইয়া খরচা ব্যয়। সপ্তাহে বাজার আমরা যে কি পরিস্থিতি আছি, শুধু ওষুধের দামটা, সারের দামটা যদি কমাই দিত তাহলে হয়তো না কৃষক একটু বাঁচত। দিনাজপুরে 2.25 কোটি টাকার চাল আত্মসাতের অভিযোগ। 1 মাস ধরে খোঁজ নেই অভিযুক্ত গুদাম কর্মকর্তা। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। গতদিনের রেশ ধরে পুঁজিবাজারে আবারও বড় দরপতন। কয়েক ঘন্টার লেনদেনের সূচক কমে গেছে 40 পয়েন্টেরও বেশি। দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। পণ্যের বেশি দামে নাকাল গ্রামীণ জনপদের সাধারণ মানুষেরা। আয়ের তুলনায় তাদের ব্যয় হচ্ছে বেশি। কুলিয়ে উঠতে পারছেন না নিম্নবিত্তরাও। সীমিত আয়ের মানুষদের একটাই চাওয়া, এবারের বাজেটে পণ্যের দাম কমানোর কার্যকর পদক্ষেপ। বিদ্যুৎ সংকট, ধানের বীজ এবং কীটনাশকের দাম বৃদ্ধিতেও বাড়ছে দুশ্চিন্তা। বলা হচ্ছে ধান, সবজি কিংবা অন্যান্য উৎপাদিত পণ্যের সঠিক দাম মিলছে না। ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। পিরোজপুর থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। পিরোজপুরের উত্তর রানীপুর গ্রাম। বেলা গড়ানোর পর এই টং দোকানে জমে ওঠে আড্ডা। অংশ নেন এলাকার মধ্য ও বয়স্ক মানুষ। গরম ধোয়া ওঠা রং চায়ের সঙ্গে জমে ওঠে আলোচনা। প্রশ্ন ছিল, পণ্যের দাম কি সহনীয়? হাতের নাগালের মধ্যে কি আছে চাল, ডাল, নুন, তেল? আয় করি মনে করেন যা তার সাইয়া খরচা ব্যয়। কি করি দাঁড়াবার কায়দা আছে? চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ, সপ্তাহে বাজার আমরা যে কি পরিস্থিতি আছি তা বলতে পারি না। আমরা যে কি বেলে আয় হয় হ্যাঁ দ্বিগুণ খরচ চলিয়ে যায়। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS। তাদের তথ্য, দেশে মূল্যস্ফীতির হার এখন 15%। প্রান্তিক এই মানুষদের সকলেরই চাওয়া, প্রায় 2 বছর ধরে চলে আসা এমন উচ্চ মূল্যস্ফীতির উত্তাপ কমাতে বাজেটে কার্যকর উদ্যোগ দরকার। আমরা দৈনিক আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায়। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মানুষের জীবন ধারণের জন্য খুবই কষ্ট। সারা দেশে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। অনেক এলাকায় এখনও খেতেই রয়েছে ধান। তবে কমছে না ধান নিয়ে কৃষকদের দুশ্চিন্তা। ধান উৎপাদনে দরকার হয় কীটনাশক, কিন্তু বেশি দামের কারণে কুলিয়ে উঠতে পারছে না কৃষক। পাশাপাশি পানি সরবরাহে পাওয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। শুধু ওষুধের দামটা, সারের দামটা যদি কমাই দিত তাহলে হয়তো না কৃষক একটু বাঁচত। বাজেট হিসাবে আমার সার, বিষ ইত্যাদি দিয়ে গেলে আর মনে করেন দাম যদি কম থাকে তাহলে আমরা বাঁচুন, নালে জমি জমা বন্ধ দেবো করা শশা। গ্রামীণ জনপদে উৎপাদিত নানা ধরনের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। লাভের মধ্যে খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগী। আসন্ন বাজেটে বাজার ব্যবস্থা সংস্কারের রূপরেখা চান সবাই। টাকা পয়সা দিয়ে বর্গিত করতে চাই না, আমরা চাই আমরা কাজ করব, খাবো। সরকার আমাদের একটা লোনের ব্যবস্থা করিয়ে দেখ, জানি আমরা ওই লোন থেকে মেশিনারি কিনতে পারি, জানি উপকৃত কম সুদে। একটা মাল আমাদের কাছ থেকে তারা ক্রয় করে থার্ড পারসন 500 টাকা, কিন্তু তারা বিক্রি করে ওই মালটায় দেখা গেছে 3-4 গুণ মানে বেশি দামে মানে বিক্রি করতেছে। কিন্তু লাভের টাকাটা পাইতেছে কে? ওনারা পাইতেছে, কিন্তু তৈরি করতেছে আমরা কিন্তু লাভ পাইতেছি না। দ্রুত সময়ের মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি জোরদার করা দরকার। খাদ্য নিরাপত্তার হীনতায় ভুগছেন 22%-এর মতো। ওয়ার্ল্ড ব্যাংকের যে হিসাব করা হয়েছে সেখানে পুষ্টির নিরাপত্তায় 70%-এর মতো বলছেন যে পুষ্টির নিরাপত্তায় তারা ভুগছেন। তাহলে এটার অর্থটা হলো যে এই যে আয়ের অবনমন, এটার ফলে তারা প্রথমত খাদ্য এবং তাদের পুষ্টির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। গ্রামে বাস করে দেশের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ। বড় সংখ্যক এই মানুষদের চাওয়া পাওয়ার গুরুত্ব দেওয়া দরকার। 2 বছর ধরে দেশের গড় মূল্যস্ফীতির হার প্রায় 10%।
উচ্চ মূল্যস্ফীতির কারণে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার, তবে কার্যকর কিছুই হচ্ছে না। এমন অবস্থায় আগামী বাজেটকে সামনে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ চান গ্রামীণ সাধারণ মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, পিরোজপুর। দর্শক, তৈরি পোশাক খাত নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক চলছে এই মুহূর্তে রাজধানীর শ্রম ভবনে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান, জানবো তার কাছ থেকে সেখানকার খবরাখবর। রিমন, এই মুহূর্তে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন, এবং কারা কারা এই বৈঠকে যোগ দিচ্ছেন একটু পাশাপাশি জানাবেন। স্মৃতি, বৈঠকটি মূলত বেলা 11:30টায় শুরু হয়েছে শ্রম ভবনে, এবং সেখানে শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী উপস্থিত হয়েছেন। পাশাপাশি যেহেতু ত্রিপক্ষীয় বৈঠক, এখানে মালিক পক্ষ রয়েছেন, মালিক বিকেএমইএ, বিজিএমইএ প্রতিনিধি রয়েছেন, পাশাপাশি শ্রমিক সংগঠনের যারা সভাপতি রয়েছেন বা সেক্রেটারি রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন, এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। মূলত আলোচনার এজেন্ডা হচ্ছে আগামী ঈদকে কেন্দ্র করে ঈদের আগে যাতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয়, এবং এক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না ঘটে বা বিলম্ব না ঘটে, সেই বিষয়টি কিন্তু মূলত এখানে তাগিদ দেওয়া হচ্ছে। শ্রম ইস্যুতে যাতে কর্মসংস্থান নিশ্চিত করা যায়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে, সেই চাওয়া পাওয়াগুলো কীভাবে মিটিয়ে ফেলা যায় বা নিরসন করা যায়, সেই বিষয়গুলো কিন্তু মন্ত্রী এখানে যে প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি সেটি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে তৈরি পোশাক খাতের যে শ্রমিক রয়েছে, একটা বড় সংখ্যক শ্রমিক এখানে কাজ করেন, সেই শ্রমিকদের যে চাওয়া পাওয়া রয়েছে বা ঈদের আগে তড়িঘড়ি করে এই কাজগুলো না করার চেয়ে একটু আগে ভাগে সেই প্রস্তুতিগুলো গ্রহণ করা গেলে ঈদের আগে সেই সংকটটি তৈরি না হয়, সেই জন্য মালিক পক্ষকে এখানে তাগিদ দিয়েছেন। বলেছেন যে আসলে যদি মালিক পক্ষ আগে থেকে একটু প্রস্তুতি গ্রহণ করে তাহলে কিন্তু ঈদের আগে এই সংকটটা তৈরি হয় না। তৈরি পোশাক খাতের অর্থাৎ নিট এবং ওভেন খাতের যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে যাতে সংকটে না ফেলা হয়, এবং তাদের যে ন্যায্য মজুরি, পাশাপাশি মজুরি যে বাস্তবায়ন করার দিকটি রয়েছে, সে বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে। এবং এখানে বলা হচ্ছে যে আসলে নতুন যে মজুরি বোর্ড, মজুরি কার্য বাস্তবায়ন হয়েছে, সেই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কারখানা এখনো শুরু করতে পারেনি, যাতে সকলেই শতভাগ কারখানা যাতে এই ন্যূনতম যে বেতন রয়েছে সেই বেতন যাতে কার্যকর করা হয়, পাশাপাশি শ্রমিকদের যে অন্যান্য যে পাওনাগুলো রয়েছে সেই পাওনাগুলো যাতে মিটিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে। শ্রমিকরা বিভিন্ন ইস্যুতে আলোচনা করছেন, এবং তারা বলছেন যে শ্রমিকদের যে কারখানায় যে কর্মক্ষেত্রে যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ উন্নত করার ক্ষেত্রেও কিন্তু এখানে বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বৈঠকটি শেষ হলে হয়তো আমরা সার্বিকভাবে বৈঠকের সার্বিক বিষয় জানতে পারবো। নিশ্চয়ই আপনার মাধ্যমেও আমরা জানাতে পারবো দর্শকদের। অনেক ধন্যবাদ রিমন আপনাকে। প্রায় 2.25 কোটি টাকার চাল আত্মসাতের অভিযোগ উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা খাদ্য গুণওয়ারা বেগমের বিরুদ্ধে। সরজমিন তদন্তে এমনই প্রতিবেদন পেয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। 1 মাস ধরে খোঁজ নেই ওই গুদাম কর্মকর্তার। থানায় দেওয়া হয়েছে অভিযোগও। কর্তৃপক্ষের উদাসীনতা এবং গাফিলতির কারণেই এত চাল আত্মসাৎ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ঈদুল ফিতরের ছুটির পর সব সরকারি কর্মকর্তা কাজে যোগ দিলেও গত মাসের মাঝামাঝিতে হদিস মিলছিল না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি গুদাম প্রধান আনোয়ারা বেগমের। 5 বছর ধরে কর্মরত এই কর্মকর্তার 2 মাস পরেই অবসরে যাওয়ার কথা। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় একই সময় থেকে লাপাত্তা নিরাপত্তা প্রহরী আর লেবার সর্দারও। তখন থেকেই দানা বাঁধতে থাকে সন্দেহ। গুদাম খুলে দেখা যায় 1064 মেট্রিক টন চাল থাকার কথা থাকলেও মজুদ 745 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 2.25 কোটি টাকার চাল গায়েব। সাথে 4000 পিস খালি বস্তারও হদিস নেই। আমি 31/3/2024 সঠিক পাইছি। ওদিন কোনো আমার কাছে কোনো সন্দেহ হয় নাই, সব গোছ গাছ পাইছি। পরে যখন আমি 15 সালে গেলাম, যা দেখি খামার সব এলোমেলো। গুদামে লেবার তো জড়িত আছেই, লেবার ছাড়া এইগুলা কাজ কোনোদিন হয় না। শ্রমিকদের দাবি গুদাম থেকে চাল সরানো নয়, বরং নতুন চাল তোলাই হয়নি। বস্তা সাজিয়ে গুদাম পূর্ণ দেখানো হয়েছে। এটা বের হয়ে যায় নাই, সেই হলে ব্যাংক করেছে, মাল তোলেনি। ওই বাউন্ডারি গিয়ে ঠিক করেছে, মধ্যে গত করে থেছে, মধ্যে মাল নাই। অফিসাররা আলে বাউন্ডারি দেখে নিয়ে গনে দেখে যে খামাল ঠিক আছে, ভেতরে গল দেখে না কেউ গেলে অত দূর ওঠেও না। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। একটা ওসিএলএসডি 3 বছরকার ঊর্ধ্বে কোনো এলএসডিতে থাকার নিয়ম নাই।
এখানে এমনি তো অলরেডি 5 বছর বোঝা হয়ে গেছে, 5 বছর থাকবে কেন? ঊর্ধ্বতন কর্মকর্তা তাহলে কি করলে ব্যাপারে? গাফিলতি অবশ্যই আছে, এতগুলো টাকার চাল কেন নাই? একদিনে বা 2 দিনে বা 15 দিনে চুরি হয়নি, এখানে মানে ডে বাই ডে পর্যায়ক্রমে এই চালটা চুরি হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিপুল পরিমাণ ঘাটতির প্রমাণও মেলে তাদের প্রতিবেদনে। ঘাটতি সঙ্গী করেই নতুন কর্মকর্তা বুঝে নিয়েছেন দায়িত্ব। তদন্ত কমিটির 5 সদস্য ছিলেন, ওনারা আমাকে বুঝাই দিয়েছেন আর কি, ঘাটতি বাদ দিয়ে যা হয় তাই। পলাতক গোডাউন কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী ও লেবার সর্দারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাতক আছে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, গুদামের নিরাপত্তা প্রহরীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং গুদামের যে লেবার সর্দার ছিল তাকে খাদ্য বিভাগের শ্রম হ্যান্ডলিং কাজে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের খাদ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। চাল আত্মসাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে গতকাল। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে হিলি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, ঠিক কী পরিমাণ পেঁয়াজ আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দাম কেমন পড়বে সেই পেঁয়াজগুলোর? স্মৃতি, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রাকটি, সেইটি হচ্ছে গতকালকে এই ট্রাকে পেঁয়াজগুলো আমদানি হয়েছে। 1 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে 30 মেট্রিক টন। তো এইটি যেটি আমদানি হয়েছে, এই পেঁয়াজগুলো অনেক আগেই কেনা ছিল আমদানিকারকের। আমদানিকারকের সাথে কথা বলে আমদানিকারকরা যেটি আমাদেরকে জানিয়েছে যে ভারত সরকার যখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেয় তখনই এই পেঁয়াজগুলো সীমান্তের ওপারে আনা হয়েছিল দেশে আমদানির জন্য। কিন্তু 40% শুল্ক যেটি ভারতের পূর্ব থেকেই আরোপ করা ছিল, সেই শুল্কটি প্রত্যাহার করে না নেওয়ার কারণে তারা পেঁয়াজগুলো ঢোকাতে পারছিল না। তারপরে যে বিষয়টি তারা বলছে যে তারা যে পেঁয়াজগুলো ছিল যে 40% শুল্কের কারণে ঢোকাতে পারছিল না, সেই পেঁয়াজগুলো তারা ভারতেই বিক্রি করে দিয়েছে। আর এই 1 ট্রাক পেঁয়াজ ছিল যে ট্রাকগুলো তারা ভারতে বিক্রি করতে পারেনি, যে কারণে তারা গতকালকে এই পেঁয়াজটা বাংলাদেশে আমদানি করেছে। আরেকটি বিষয় স্মৃতি, যে ব্যবসায়ীরা বলছে যে 40% শুল্ক আরোপ যদি থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজের আমদানির ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তারা বলছে যে এই 1 গাড়ি পেঁয়াজ আমদানি করতে তাদের 5 লাখ টাকা 40% শুল্ক তাদের 5 লাখ টাকা ভারত সরকার তাদের দিতে হয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশে যে শুল্ক রয়েছে এ নিয়ে মোট প্রায় 7 থেকে 8 লাখ টাকা তাদের দিতে হয়েছে। তারা বলছে যে এই পরিমাণ শুল্ক দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে প্রতি কেজি পেঁয়াজের দাম 70-75 টাকা দাম পড়ে যাবে, যা দেশের বাজারে এর চেয়ে অনেক দাম কম, যে কারণে ভারত থেকে আমদানি করে পেঁয়াজ তারা লাভবান হবে না, যে কারণে তারা পেঁয়াজের আমদানির ব্যাপারে এখন কোনো চিন্তা করছে না। তারা বলছে যে অবস্থায় আমদানি অসম্ভব বলে তারা মনে করছে। স্মৃতি। কবির, অনেক ধন্যবাদ আপনাকে। গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী জেলার আম সংগ্রহ এবং বাজারজাতকরণ। জেলা প্রশাসন ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়া চলবে। সকাল থেকেই রাজশাহীর বানেশ্বর এলাকাতে গাছ থেকে আম নামাচ্ছেন চাষিরা। আজ থেকে সকল প্রকার গুটি, 25শে মে থেকে গোপালভোগ, রানী পছন্দ, 30শে মে থেকে ক্ষীরসাপাত, 25শে মে থেকে লক্ষণভোগ, লখনা, 10ই জুন থেকে ল্যাংড়া, ব্যানানা ম্যাঙ্গো, 15ই জুন থেকে আম্রপালি, 15ই জুন থেকে ফজলি, 5 জুলাই থেকে বাড়িচার, 10 জুলাই থেকে আশ্বিনা, 15ই জুলাই থেকে গৌরমতি, 20শে আগস্ট থেকে ইলামতি এবং কাটিমন এবং বাড়ি আম 11 সারা বছর সংগ্রহ করা যাবে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরিপক্ক আম কৃষক এবং ব্যবসায়ীদের আম বাজারজাত করার অনুরোধ জানিয়েছেন। এবছর রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,164 মেট্রিক টন। 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। রাখা হয়েছে 15% মুনাফার সুযোগ।
অর্থাৎ প্রতি 1 লাখ টাকা বিনিয়োগে মাসিক রিটার্ন 1250 টাকা আর মূলধন সহ 5 বছরে মোট ফিরবে 1,75,000 টাকা। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে থাকবে আইএফআইস ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রথম দফায় বন্ডের 1000 কোটি টাকা বিনিয়োগ হবে মায়ানগর নামের একটি আবাসন প্রকল্পে। বাকি 500 কোটি টাকা বেক্সিমকোর বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে 15 মে অর্থাৎ আজ পর্যন্ত। পরে 60 কিস্তিতে গ্রাহক ফিরে পাবেন তার মূলধন এবং মুনাফা। 5 বছরের আগে এই বন্ড ভাঙা যাবে না এখানে এবং মুনাফা। 5 বছরের আগে এই বন্ড ভাঙা যাবে না এখানে বিনিয়োগ করতে হবে সর্বনিম্ন 50,000 টাকা। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নির্ধারণ করা হয়নি। দর্শক, এবার আজকের পুঁজিবাজারের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। গতকালকের মতো আজকেও কিন্তু নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। গতকালকে আমরা দেখেছিলাম কিন্তু প্রধান সূচক 81 পয়েন্টের মতো কমেছিল, আজকেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এবং আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি ইতিমধ্যে 62 পয়েন্টের মতো কমে গেছে এবং 5523 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি সূচক সেটি 14 পয়েন্টের মতো কমে 1211 পয়েন্টে আছে এবং থার্ড সূচক 19 পয়েন্টের মতো কমে 1972 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে ঢাকার শেয়ার বাজার কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ইতিমধ্যে পড়ে গেছে এবং লেনদেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 258 কোটি টাকার কিছু বেশি ট্রেড হয়েছে এবং ইতিমধ্যে 294টি প্রতিষ্ঠানের শেয়ারের দামে পড়ে গেছে। মাত্র 54টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সকাল থেকে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 43টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। টপ 20তে আজকেও আমরা দেখতে পাচ্ছি জেনারেশন এই কোম্পানিটিকে এবং এই কোম্পানিটিকে গত কয়েকদিন ধরে কিন্তু টপ ট্রেডের প্রথম অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে টোটাল ট্রেড করেছে ইতিমধ্যে 12,28 লাখ টাকার মতো শেয়ার। এরপরে বেস্ট হোল্ডিং দ্বিতীয় অবস্থানে আছে 10,86 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে 8,46 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে অরিয়ন ইনফিউশন আছে তৃতীয় অবস্থানে। আলিফকে দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানটি ধরে রেখেছে প্রায় 8,11 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। নাভানা ফার্মাসিউটিক্যালস পঞ্চম অবস্থানে আছে, অ্যাডভান্টকে দেখতে পাচ্ছি ষষ্ঠ এবং মালিক স্পেনিং সপ্তম অবস্থানে আছে এবং ইতিমধ্যে 5,86 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ফেলেছে। চট্টগ্রামেও আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি এবং সার্বিক সূচক সিএসপিআই সেটি কিন্তু সকাল থেকে ইতিমধ্যে 93 পয়েন্টেরও বেশি কমে গেছে এবং 16,071 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি এবং ইতিমধ্যে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে 8,28 লাখ টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে ট্রেড হয়েছে 162টি প্রতিষ্ঠানে। এখানেও আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে যেতে দেখছি। 135টি কোম্পানির শেয়ারের দাম ইতিমধ্যে কমে গেছে, মাত্র 12টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 15টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।